হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমি বলেইছিলাম যে মার্চ মাস থেকে আমাদের অবজেক্টিভ ইংলিশের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন শুরু হবে অ্যানালিসিস করা। তো লাস্ট 10 বছর মানে 2021 সাল থেকে 2012 সাল অবধি যে অবজেক্টিভ ইংলিশের যে 25টা কোশ্চেন আসে WBCS প্রিলিমসে, তো এখানে দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে ক্লাস 1। আজকে আমরা 2021-এর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। তো 25টা করে অবজেক্টিভ ইংলিশ থেকে কোশ্চেন থাকে। আজকে প্রত্যেক দিনে 10টা ক্লাসে তোমাদের কমপ্লিট হবে এবং 10টা ক্লাস কীভাবে কোন সিকোয়েন্সে আসবে একটু বলে দিচ্ছি। এভরি সেকেন্ড ডে মানে হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, এইভাবে করতে করতে 19 তারিখে গিয়ে তোমাদের ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। 19শে মার্চের মধ্যে তোমাদের 10টা ক্লাস কমপ্লিট হচ্ছে। আজকে 2021-এরটা করাবো, দেন 3 তারিখে 2020-টা, দেন তারপর 19-এরটা, এইভাবে করে এভরি সেকেন্ড ডে একটা করে তোমাদের অবজেক্টিভ ইংলিশের ক্লাস হবে। আমি আলাদা একটা প্লেলিস্ট ক্রিয়েট করে দেবো অবজেক্টিভ ইংলিশ WBCS প্রিলিমস বলে, যাতে পরেও তোমরা এটা অ্যাক্সেস করতে পারো, অসুবিধা না হয়। তো ফার্স্টে দেখো, আমার ইচ্ছে ছিল অ্যাকচুয়ালি, যদি সেরকমভাবে আমার কাছে ব্যবস্থা থাকতো, আমার ইচ্ছে ছিল যে যদি PDF-এ কোশ্চেনটা দেখিয়ে তাতে যাতে পড়ানো যায়, সেটা হলে খুবই ভালো হতো। বাট আনফর্চুনেটলি আমার কাছে এখন অবধি সেরকম ব্যবস্থা নেই। যদি সেরকম মানে ওটা করতে অ্যাকচুয়ালি অনেকটা সময়ের ব্যাপার, তো এখন এই মুহূর্তে তো অ্যাভেলেবেল নেই। এই মুহূর্তে আমি বই থেকেই পড়াচ্ছি। হোয়াইট বোর্ডে কোশ্চেনগুলো মেনলি আলোচনা করব, যেগুলোর অ্যান্সার কী হতে পারে, কেন হবে, সেটা আলোচনা করব, ঠিক আছে? বই থেকে একটু নিজেরা কোশ্চেনটা দেখো। আমি কোন বইটা ফলো করছি সেটা আমি বলে দিচ্ছি। এইটাতে 5 বছরের বা 6 বছরের মতো কোশ্চেন রয়েছে। 2021 থেকে 2016-র মধ্যে কোশ্চেন রয়েছে। তারপর 16 পরের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর জন্য আমি WBCS স্ক্যানারটা রেফার করব। আপাতত এই বইটা থেকে আমি করাচ্ছি। 2021 থেকে 16 অবধি এই বইটাতেই রয়েছে, যেটা মক টেস্টের বই 2022-এর, তার ভেতর প্রিভিয়াস ইয়ারটাও আছে। আচ্ছা, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, সেহেতু আমি একটু কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আজকে শুধু যে প্রিভিয়াস ইয়ারটা অ্যানালিসিস করবো তা নয়, তার সাথে অবজেক্টিভ ইংলিশের স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত। যেহেতু আমার চ্যানেলে অবজেক্টিভ ইংলিশের স্ট্র্যাটেজি নিয়ে সেরকমভাবে কোনো ভিডিও করা নেই, আর তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দিদি অবজেক্টিভ ইংলিশের স্ট্র্যাটেজিটাও বলে দাও। তো আজকে ফার্স্ট দিন বলেই বলে দিচ্ছি, এরপর দিন থেকে তো আর নতুন করে বলার কিছু থাকবে না। আমি একটি বই ফলো করি, সেই বইটা একটু দেখিয়ে দিই। অবজেক্টিভ ইংলিশেরই রয়েছে জেনারেল ইংলিশ। এটা হচ্ছে SP বক্সির বইটি। তো ডেফিনেটলি এখন হয়তো ইসের ওপরে যে কভার পেজটা, সেটা মেবি হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, বিকজ এটা অনেক আগের, মানে আমারটা 2017 সালে কেনা, তো স্বাভাবিকভাবে এখন এটা চেঞ্জ হওয়ার চান্স আছে। তবে এই বইটা অনেক লেন্দি, প্রচুর রয়েছে, বাট এই বইটা এতটা পুরোটা পড়ার কোনো রকম প্রয়োজন পড়ে না। এখানে কোন কোন চ্যাপ্টার বেসিক্যালি মুখস্থ করতে হয় সেগুলো আমি একটু বলে দিচ্ছি আজকে, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো। প্রথম গ্রামার এবং ভোকাবুলারি এখানে লেখা দেখতেই পাচ্ছ। ফার্স্ট টাইম একটু ভোকাবুলারিটা বলে দিই, কারণ ভোকাবুলারি মুখস্থ করার ব্যাপার থাকে, গ্রামারে মুখস্থ করার কোনো ব্যাপার থাকে না। গ্রামার ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। আচ্ছা, মুখস্থ করা যেগুলো রয়েছে সেগুলো একটু বলে দিই। প্রিপোজিশন, ইউনিট 4-এর 14 নাম্বার চ্যাপ্টার দেখো। প্রিপোজিশন, পেজ নাম্বার খুব সম্ভবত 171, যদি না বদলে থাকে, আমার পুরনো বইয়ে 171। ইউনিট 4 14 নাম্বার টপিক প্রিপোজিশন। ইউনিট 3-তে দেখো 9 নাম্বার টপিক আর্টিকেল প্রিপোজিশন, অ্যাকচুয়ালি দুটোই আসে, তো সেই হিসেবে আর্টিকেল প্রিপোজিশন এগুলো একদমই বাচ্চা বয়সে আমরা করে এসেছি, মাধ্যমিকের আগে বা ছোটোবেলায় 5-6 থেকেই করতে করতে এসেছি। বাট স্টিল একবার একটু রিক্যাপ করে নেওয়া, আর কিছু নয়, না হলে এগুলোর খুব আহামরি যে খুব কঠিন কিছু সেরকমটা নয়। আচ্ছা, এরপরে এ পাশে আসো, ইউনিট 5-এ আসো। ফ্রেজাল ভার্ব 15 নাম্বারে রয়েছে ফ্রেজাল ভার্ব, 206 নাম্বার পেজ। 16 নাম্বারে আসো ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, 221 নাম্বার পেজ। ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস এগুলো সব আমি ভোকাবুলারি বলছি, যে জিনিসটা মুখস্থ করতে হবে। ওকে, এরপরে আসো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, পার্ট বি, ভার্বাল এবিলিটি যে জায়গাটা রয়েছে, 2 নাম্বার টপিক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। 4 নাম্বারে দেখো সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, খুব ইম্পর্টেন্ট, যেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই এই টপিকগুলো আমাদের পড়তে হয়, সিনোনিম এবং অ্যান্টোনিম। ওকে, এরপর ফরেন ওয়ার্ড অ্যান্ড এক্সপ্রেশন, চাইলে পড়তে পারো, না চাইলে নাও পড়তে পারো। WBCS-এর সেভাবে আসে না, অন্য এক্সামগুলো তো অনেক সময় এসে থাকে। তো এই টপিকগুলোই মানে যে কটা আমি বললাম, এই বেশি নয়, 5-6টা অ্যাকচুয়ালি, তার বেশি থাকে না ভোকাবুলারি থেকে। সেগুলো আমরা কোশ্চেন অ্যানালিসিসের সময় আমি বলে দেবো যে কোন বছরে কতগুলো করে এসছে, সেটা আমি বলেই দেবো। তো এইগুলোই মোটামুটি তোমাদের পড়তে হবে অবজেক্টিভ ভোকাবুলারির জন্য, ঠিক আছে? এর বাইরে কিছু মিসলেনিয়াস টপিকও থাকে, বাট সেগুলো সংখ্যায় খুব কম আসে, কোনো বছর হয়তো 1টা কি 2টো এরকম এসে যায়। বাট তার জন্য স্পেসিফিক্যালি গোটা একটা চ্যাপ্টার পড়ার প্রয়োজন হয় না, যদি পারার হয় তো পারবে, না হলে স্কিপ করে যাবে। মানে 25টার যে 25টাই করতে হবে এরকম ব্যাপার নেই, অ্যাটলিস্ট 22-23টা যাতে ঠিকঠাকভাবে করে আসতে পারো, সেটাই এনাফ। 2-4টে কোশ্চেন তো এরকম থাকবেই, যেটা আমাদের জানার বাইরেই থাকবে। এরপরে গ্রামাটিক্যাল পার্টের কথা যদি বলি, গ্রামারের মধ্যে ভয়েস চেঞ্জ দেখো, ইউনিট 1-এ
ফাংশন অফ টেন্স তো অবশ্যই জানতে লাগে, এটা আমার মনে হয় না আলাদা করে পড়ার দরকার পড়ে। ছোটোবেলায় তো আমরা কোনটা কোন টেন্সে বসে সেটা মানে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট টেন্স এগুলো সবই মানে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবকটা আমরা শিখেই এসেছি, শুধু একবার জাস্ট একটু চোখ বোলানো, আর কিছু না। মানে যাদের বেসিক গ্রামারের কনসেপ্ট স্কুল লাইফ থেকে খুব ভালো ক্লিয়ার আছে তাদের অসুবিধা হওয়ার কথাই নয়। যাদের একান্তই অসুবিধা আছে তারা একটু ভালো করে পড়বে, কারণ টেন্সের থেকে কোশ্চেনও কিন্তু WBCS প্রিলিমসে আসে, সেটা আমরা এখানে অ্যানালিসিস করার সময় দেখবো। আমি করে তারপরেই বলছি, এখানে টেন্সের থেকে একটা দুটো করে কোশ্চেন থাকে। ভয়েস চেঞ্জ থেকেও থাকে। কিভাবে থাকে? সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এইভাবে করে দিয়ে দেয়। ভয়েস চেঞ্জ অনেক সময় থাকে প্যাসিভে দেওয়া থাকে, অ্যাক্টিভে করতে হয়, বা অ্যাক্টিভে দেওয়া থাকে প্যাসিভে করতে হয়। তো ভয়েস চেঞ্জটা খানিকটা গ্রামাটিক্যাল পার্ট করতে হয়। ওকে, এরপরে আসবো হচ্ছে ইউনিট 2তে দেখো সেন্টেন্সের টাইপ, কাইন্ড অফ সেন্টেন্স অ্যান্ড ক্লজেস। বাট একটা কথা আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে এই বইটাতে এসপি বক্সিতে অনেক স্ট্যান্ডার্ড লেভেলের জিনিসপত্র রয়েছে, মানে একটু বেশি হাই স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে। WBCS প্রিলিমসে কিন্তু ইংলিশ অত মানে অত টাফও আসে না যতটা এসপি বক্সিতে দেওয়া আছে। এসপি বক্সির থেকে খুবই একদম বেসিক লেভেলের জিনিস কিন্তু WBCS প্রিলিমসে কোশ্চেনে এসে থাকে। তবে এই বইটা মেনলি সবাই যারা মানে পড়ে আর কি, তারা মেনলি SSC অ্যাসপিরেন্ট, তাদের জন্য ঠিক আছে। এরপরে আসবো ইউনিট 3তে নাউনটা দেখতে পারো। নাউন প্রোনাউনের থেকে অনেক সময় কোশ্চেন আসে, বা একটা সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডটাকে কি ডিনোট করছে, ভার্ব না নাউন নাকি অ্যাডজেক্টিভ, এরকম টাইপের এসে থাকে। আচ্ছা, এরপর ইউনিট 4-এর ক্ষেত্রে, ইউনিট 4-এ সেভাবে কিছু নেই। আবার এ পাশে এসো ন্যারেশন, পার্ট ডিতে দেখো প্র্যাকটিক্যাল গ্রামার যে জায়গাটা রয়েছে, সেখানে ন্যারেশন বলে যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু আমাদের আসে, WBCS প্রিলিমসে আছে, এবং আমরা কোশ্চেন সলভ করতে গিয়েই দেখতে পাবো ন্যারেশন থেকে কোশ্চেন এসছে। খুব বেশি আসবে আমি একথা একবারও বলছি না, একটা কি দুটো হয়তো আসবে, বাট আসে, সব মিলিয়ে মিশিয়েই আছে। এরপরে আমি একটু ওপরে আসো, পার্ট এতে ইউনিট 6-এ আসো। দেখো 18 নম্বর টপিক সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এটাও কিন্তু WBCS প্রিলিমসে আসে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করার ব্যাপারটা। তো এই মোটামুটি এই টপিকগুলো যদি তোমরা কভার করতে পারো, সামনে এখনও 3 মাস আমাদের হাতে সময় রয়েছে, এনাফ টাইম, এইটুকু মানে ডেলি 1 ঘন্টা দিলেও এনাফ হয়ে যায়। মিনিমাম 20 থেকে 22টা কোশ্চেন কমন পাবেই, মিনিমাম 20 থেকে 22টা কোশ্চেন যদি এই টপিকগুলো কভার করতে পারো। ইভেন এটা প্রচুর বেশি, অ্যাকচুয়ালি এতটাও লাগে না, এর ভেতরে যা যা রয়েছে সিনোনিম অ্যান্টোনিমের চ্যাপ্টারগুলো এত বড় যে যারা পড়েছে তারা জানে, মানে এতগুলো সংখ্যায় রয়েছে যে এতটাও মুখস্থ করা সম্ভব হয় না। তো যাই হোক, বুক লিস্ট বলে দিলাম, কোন কোন ইম্পর্টেন্ট টপিক যেগুলো WBCS-এ আসে সেটাও বলে দিলাম। এরপর আমরা সিলেবাসটা, প্রিভিয়াস ইয়ারটা 2021-এর প্রিভিয়াস ইয়ারটা করতে শুরু করি, তার ভেতর থেকে বলে দেবো কোনটা কোন টপিকের মধ্যে পড়ে। এই যে দেখতেই পাচ্ছ এখানে আমার করাই রয়েছে সলভ করা, এবং কোন টপিক থেকে কতগুলো সংখ্যায় এসছে, সিনোনিম থেকে কটা, অ্যান্টোনিম থেকে কটা, ভোকাবুলারি টোটাল কটা এসছে, গ্রামার থেকে কটা এসছে, সেগুলো সমস্তটা আলোচনা করে দেবো, প্রত্যেকটা বলে দেবো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, প্রত্যেকের সামনে বই খুলে রাখবে, কারণ যেহেতু এখানে আমি তো সেভাবে ব্যবস্থা নেই যে কোশ্চেনটা দেখাতে পারছি, আমি মুখে রিডিং পড়ছি, তোমরা সামনে অবশ্যই বইটা খোলা রাখবে। 2021-এর অবজেক্টিভ ইংলিশের ফার্স্ট কোশ্চেন বলছে চুজ দ্য রাইট অপশন। কি বলছে রাইট অপশনে কি রয়েছে? হোয়াইল আই ড্যাশ ইন দি লাইব্রেরি সামওয়ান থ্রিউ আ বল থ্রু দ্য উইন্ডো। যখন আমি লাইব্রেরিতে বসেছিলাম তখন কি হলো? সামওয়ান থ্রিউ আ বল থ্রু দ্য উইন্ডো, একজন জানলা থেকে আমার দিকে একটা বল ছুঁড়ে মারলো। তো হোয়াইল আই ড্যাশ ইন দি লাইব্রেরি, যখন আমি লাইব্রেরিতে বসেছিলাম। তো অপশান কি কি আছে? আমরা কিন্তু শুধুমাত্র অ্যান্সারটা আলোচনা করব না, আমরা 4টে অপশানই কোনটা হতে পারে আর কোনটা কেন হতে পারে না সেটাও আলোচনা করব, যেটা বোঝাটা বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। ফার্স্ট অপশান বলছে ওয়াজ সিটিং, ওয়াজ সিটেড, হ্যাড বিন সিটিং, এম সিটিং। তো ফার্স্ট যে অপশানটা বলছে, ফার্স্ট অপশানটা কি বলছে? ওয়াজ সিটিং। তারপরেরটা একটা বলেছে ওয়াজ সিটেড, একসাথে আবার বলছে সিটেড, দুটোই পাস্ট হয়ে যাচ্ছে, হবে না। হ্যাড বিন সিটিং, হ্যাড বিন সিটিং, পারফেক্ট থেকে সিটিং বলছে, সিম্পলে নেই কিন্তু এটা পারফেক্টে রয়েছে। এম সিটিং মানে বর্তমানে রয়েছে। তো কি বলেছে কথাটা? যখন আমি বসেছিলাম, when I was sitting, যখন, কারণ আমি এই মুহূর্তে তো বসে নেই, যখন আমি বসেছিলাম তখন একজন ছুঁড়েছিল। যেহেতু এটা কন্টিনিউয়াস কাজ, প্রথমেই তো সিটিং হবেই, কন্টিনিউয়াস কাজ। কারণ কি, আমি বসেছিলাম, বসেই আমি ফট করে উঠে যাইনি। বসে থাকাটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আমি আধ ঘন্টা হোক, 30 মিনিট হোক, 40 মিনিট হোক, 1 ঘন্টা হোক বসেছিলাম, এবং ছিলাম বলছি, ছিলাম থাকলে নিশ্চয়ই এম হবে না। ডেফিনেটলি সবসময় একটা জিনিস দিয়ে একটা জিনিস মাথায় রাখবে যে সিম্পল পাস্ট হচ্ছে সব থেকে সোজা, এবং জেনারেলি অ্যান্সার সিম্পল পাস্টের উপর বেস করেই হয়ে থাকে। তো এক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? ওয়াজ সিটিং, যখন আমি বসেছিলাম, when I was sitting। তো অ্যান্সার অপশান এতে টিক দাও, when I was sitting, বোঝা গেছে? 2 নম্বরে আসো, এবং এটার পাশে লিখে রাখতে পারো টেন্স, ঠিক আছে?
তো টেন্স থেকে আমি আগেই বললাম যে কোশ্চেন যদি কোনটা কোন কোন সেকশন থেকে এসছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা 1 নাম্বার কোশ্চেনটার ক্ষেত্রে কিন্তু টেন্সটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যে কোন টেন্সে ছিল বা পার্টস অফ স্পিচের ব্যাপারটা যেটা রয়েছে, তো সেই জায়গাটা ভার্বের কোন ফর্মটা হবে, তো সেই ক্ষেত্রেও কিন্তু এটা মাথায় রাখবে টেন্সের থেকে এসছে, মানে খানিকটা বলতে পারো গ্রামার পার্ট। এটা ভোকাবুলারি মুখস্থ করার ব্যাপার না, এটা গ্রামার পার্টে আসছে। 2 নাম্বার কোশ্চেন, পাশে লিখবে টেন্স এবং ব্র্যাকেটে লিখবে জি ফর গ্রামার, আর যেটা ভোকাবুলারি হবে ব্র্যাকেটে লিখবে ভি। 2 নম্বরে দেখো দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন মেক বোথ এন্ডস মিট মিনস, তো এটা তো অবশ্যই মুখস্থর ব্যাপার, কিন্তু যদি তোমার মুখস্থ না থাকে তাহলে তুমি কোন ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো সেটাও আমি শেখাবো। কারণ হচ্ছে সবসময় কিন্তু সব কোশ্চেন মুখস্থ আমাদের থাকে না, সব অ্যান্সার। দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন মেক বোথ এন্ডস মিট, মানে দুটো প্রান্ত যখন মিলিত হয়, কথাটার মানে তো তাই দাঁড়াচ্ছে, দুটো প্রান্ত যখন মিলিত হয়। তো কখন তোমার মনে হয় যে কখন দুটো প্রান্ত মিলিত হতে পারে? যখন তুমি কোনো জিনিসের জন্য খুব ডেডিকেটেডলি কিছু খাটছিলে, হার্ডওয়ার্ক করছিলে, যেমন ধরো আজকে আমার ইউপিএসসি প্রিপারেশন বা WBCS প্রিপারেশন আর আমার রেজাল্ট, তো এই দুটোর প্রান্ত না। যেদিনকে ধরো এই পড়াশোনাটা গিয়ে আলটিমেটলি শেষ হবে বা আমি পাস করব, সেটা হয়তো সেদিন হবে যে দুটো এন্ড মিলিত হলো, মানে কি আমার এতদিনের লড়াইয়ের পরে আমি একটা সাকসেস পেলাম বা কিছু হলো। তো এখানে খানিকটা টু সাম এক্সটেন্ট সেই সেন্সটাকে বোঝাতে চেয়েছে। তো ইডিওমেটিক এক্সপ্রেশনগুলো ইজ নাথিং বাট দ্য সিনোনিম। কেন? বিকজ হচ্ছে সিনোনিমেও মানে বোঝায়, ইডিওমেটিক এক্সপ্রেশনেও কিন্তু মানে বোঝায়, শুধু জিনিসটা আয়রনিক্যালি থাকে, মানে একটু তোমাকে ঘুরিয়ে নাক দেখায়, সোজা ইংরেজি ভাষাতে লেখা থাকে না, একটু অন্যরকম ভাবে লেখা থাকে। ওকে, কি বলছে অপশন আমরা দেখবো। ফার্স্ট আসছে গেট বাই, বিতে আসছে গেট ওভার, তারপর আসছে গেট ডান, তারপর আসছে গেট ওয়েল। তো এক্ষেত্রে কিন্তু চারটের মানেই তোমাকে জানতে হবে, এটা তুমি হট করে মানে কোনটা দিয়ে আন্দাজে কোনটা কি সেটাও বলা সম্ভব না। এটা ইদার তুমি বই পড়ে জেনেছো, সেটা হতে পারে। আমি নিজে পার্সোনালি কিন্তু কখনো এই এসপি বক্সি বই ধরে কোনোদিনই মুখস্থ করিনি, আমি একবার দুবার পড়ার চেষ্টা করেছি 2017 সালে, বাট এটা বেশি দিন মাথায় থাকে না। আমি যে আজকে ইংলিশটা ইমপ্রুভ করতে পেরেছি, তোমরা বহু ভিডিওতে বলো দিদি তুমি এত ইংলিশে ভালো কি করে কথা বলো, শুধুমাত্র ইংরেজি ভার্সনের বই পড়ে, যেগুলো ইউপিএসসি বা WBCS যে বইগুলো আমাদের পড়তে হয়, শুধু সেই বই, নিউজ পেপার এবং ইংলিশের খবর দেখা এবং প্র্যাকটিস করা, ভিডিওর মাধ্যমে বলে প্র্যাকটিস করা, আর কিছুই নয়। হুবহু বই দেখে মুখস্থ করা জিনিস কিন্তু মাথায় থাকে না। চেষ্টা করবে ইংরেজি বই পড়ে জিনিসটা কভার করার। যেমন হচ্ছে চারটে অপশন দিয়েছে, গেট বাই, গেট ওভার, অ্যান্সার হবে গেট বাই। গেট বাই মানে কি? বাধা বিপত্তি সত্ত্বেও তুমি যদি কোনো কিছুতে সাকসেসফুলি অ্যাটেম্প্ট করতে পারো বা কোনো কিছুর মানে কি বলবো পেতে পারো, তো সমস্ত বাধা সত্ত্বেও তুমি যদি স্ট্রাগলটা চালিয়ে নিয়ে যেতে পারো, দ্যাট ইজ কল গেট বাই। তো এক্ষেত্রে কিন্তু অপশনের মানেটা তোমাকে অ্যাটলিস্ট জানতে হবে, নাহলে কিন্তু তুমি অ্যান্সারটা করতে পারবে না। ইদার তোমার মুখস্থ থাকতে হবে, তুমি কোথাও পড়েছো, আদারওয়াইজ তোমাকে কোনো বই পড়ে সেটার মানেটা বুঝতে হবে। তো এইটার পাশে লিখে রাখো ইডিয়াম, ব্র্যাকেটে লিখবে ভোকাবুলারি বা ভি। 3 নাম্বার কোশ্চেনে আসো, চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ অফ ওয়ানসেলফ, মানে কি? একজনের জন্য ভালোবাসা, লাভ অফ ওয়ানসেলফ। কি বলছে অপশন কি আছে? হেডোনিজম, ম্যাসোচিজম, নার্সিজম, স্যাডিজম, ঠিক আছে। তো এক্ষেত্রেও কিন্তু আসছে এটা কি? ওয়ান ওয়ার্ড, এটা কিন্তু আসছে ওয়ান ওয়ার্ডে, এবং এটাও কিন্তু মুখস্থের ব্যাপার। ইদার তুমি বই পড়ে জেনেছো, ডেফিনেটলি সবসময় যে একদম হুবহু মুখস্থই থাকতো এটা কখনোই নয়। যারা বই পড়ে এই ওয়ার্ডটা হয়তো তোমার কাছে কখনো চেনা ছিল, তুমি কখনো হয়তো বইয়ের মধ্যে পড়েছিলে, সেক্ষেত্রে তুমি জানতে পারো। আদারওয়াইজ তোমার এটা একদম সিম্পল, আমার মনে হয় এটা খুব কঠিন কিছু নয়। এটা ওয়ান ওয়ার্ডের মধ্যে একটা কমন ওয়ান ওয়ার্ড, এবং এটা বহুবার পরীক্ষাতে এর আগে এই টাইপের, একদম সেম বলবো না, এই টাইপের ওয়ান ওয়ার্ড কিন্তু এসে থাকে। ফিলান্থ্রপিস্ট বলো বা অপটিমিস্ট বলো বা পেসিমিস্ট বলো বা নার্সিজম বলো, এই ধরনের ওয়ার্ড কিন্তু পরীক্ষাতে আসে। তো সেক্ষেত্রে এটার মানে কি? একজনের প্রতি ভালোবাসা বা নিজের প্রতি ভালোবাসা, লাভ অফ ওয়ানসেলফ মানে হচ্ছে তোমার নার্সিজম। তো এটার পাশে লিখে রাখো ওয়ান ওয়ার্ড, আর ব্র্যাকেটে লিখে রাখো ভোকাবুলারি, ঠিক আছে। এরপর 4 নম্বরে দেখো দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন ওয়ান্স ইন আ ব্লু মুন মিনস, ঠিক আছে। ওয়ান্স ইন আ ব্লু মুন, তো একটা জিনিস আমি এখানে একটা জিনিস তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে কিছু ইডিয়াম থাকে যেখানে শুধুমাত্র টার্মটা দেওয়া থাকে, শুধু টার্মটা দেওয়া থাকে কিছু কোশ্চেনে। কিছু ইডিয়ামে টোটাল সেন্টেন্সটা দেওয়া থাকে, গোটা সেন্টেন্স থাকে, সেন্টেন্সের মধ্যে টার্মটা দেওয়া থাকে। তো যদি শুধু টার্ম থাকে, সেক্ষেত্রে তুমি যদি না জানো বা তুমি যদি তোমার কমন সেন্স বা তোমার সেন্স অফ হিউমার কিছু যদি অ্যান্সার না দিতে পারে, বা তোমার একটা গেসিং পাওয়ার বা ইন্টেলিজেন্ট গেস ওয়ার্ক কোনো যদি ওয়ার্ক না করে শুধু টার্মের ক্ষেত্রে, দেন ডোন্ট অ্যাটেম্প্ট, তাহলে এটা অ্যাটেম্প্ট করবে না। যদি তোমার কিছু সেন্স অফ হিউমার কাজ না করে বা যদি মন থেকে কিছু না আসে, যদি মনে হয় একদমই শুনিনি, ব্ল্যাঙ্ক আউট পুরো, দরকার নেই। যদি সেন্টেন্সের মধ্যে থাকে, ধরো একটা গোটা সেন্টেন্স রয়েছে, তার মধ্যে একটা ওয়ার্ডকে বলছে এটার ইডিওমেটিক এক্সপ্রেশন কি, তাহলে কিন্তু অনেক সময় না জেনেও অ্যান্সার করা যায়। কিভাবে যায়?
ওই বাকি সেন্টেন্সটার মানে যদি তুমি বোঝো বা বাকি সেন্টেন্সটার একটা মিনিং যদি তোমার কাছে একটা ক্লিয়ার থাকে, একটা ধরো পুরোপুরি একদম হুবহু দরকার নেই, বাট ওই লাইনটা পড়ে তুমি সেন্সটা বুঝতে পারছো যে কী ধরনের মিনিং হতে পারে, যদি সেরকম হয় সেক্ষেত্রে কিন্তু একটা বুদ্ধি করে অপশান এলিমিনেট করে অ্যান্সার করা যায়। বা এইখানে যে অপশানটা দিয়েছে ওয়ান্স ইন আ ব্লু মুন, ব্লু মুন মানে কি নীল চাঁদ, তো জেনারেলি নীল চাঁদ কি দেখা যায়? যদি দেখা যায় তাহলে কি দেখা যাবে? খুব রেয়ার, রাইট? ব্লু মুন কথাটা তো কি আমরা কি সবসময় নীল চাঁদ দেখতে পাই না? যদি ওয়ান্স ইন আ ব্লু মুন মানে তুমি যদি কখনো নীল চাঁদ দেখতে পাও, তার মানে সেটা কি, যেটা কখনোই দেখা যায় না বা দেখা গেলেও খুব রেয়ার, খুব কম সময় দেখা যেতে পারে। রেয়ার মানে খুব কম, মানে ভীষণই ফিউ, ঠিক আছে? তো এখানে অপশন কি কি বলেছে? রেয়ারলি, ফ্রিকুয়েন্টলি, রেগুলারলি, নেভার। নেভার মানে কোনোদিন না, তাহলে কি করে হলো? ওয়ান্স ইন আ ব্লু মুন বলছে তো, মানে একবার হলেও দেখা যাবে, তো নেভার মানে প্রথমেই আউট হয়ে গেল। ফ্রিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলি মানে কি, যেটা অল দ্য মাঝে মধ্যেই আসে, ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মধ্যে আসে, তো ব্লু মুন কি ফ্রিকুয়েন্টলি আসে? আমার তো মনে হয় না। রেগুলারলি মানে ডেলি আসছে, ফ্রিকুয়েন্টলি মানে 3 দিন 4 দিন বাদে বাদে, রেগুলারলি মানে ডেলি, প্রত্যেক দিন আসছে, তো মনে তো হয় না সেগুলো একটাও। রেয়ারলি মানে যেটা খুবই রেয়ার, আসার চান্স খুবই কম থাকে বা আসলেও বহু বছরে একবার হয়তো আসে। তো এক্ষেত্রে কিন্তু একটা তুমি ওই সেন্স অফ হিউমারকে কাজে লাগিয়ে বা নিজের একটু প্রি এক্সিস্টিং নলেজ, যদি তুমি ইংলিশ ভার্সনের বই বহু বছর ধরে পড়তে থাকো, তোমার একটা প্রি এক্সিস্টিং নলেজ কিন্তু তোমাকে হেল্প করবে এই কোশ্চেনটা সলভ করতে। বাট আর একটা কথা বলি, যদি তুমি একদম বিগিনার স্টেজে থাকো, যে তুমি এই টার্মটার আগে কখনো পড়োনি, তুমি টার্মটা সম্পর্কে একদম তোমার কোনো আইডিয়া নেই, তুমি টোটালি ব্ল্যাঙ্ক, ঠিক আছে, এই বিষয়টাতে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার না করারই চেষ্টা করবে। কেন বলছি? কারণ এক্ষেত্রে কিন্তু গোটা স্টেটমেন্টটা তুলে দেয়নি, শুধুমাত্র ইডিওমেটিক এক্সপ্রেশনটা দিয়েছে, তো সেই শুধু এক্সপ্রেশন দেখে কিন্তু পার্টিকুলার একটা ইডিয়ামের মানে বোঝাটা একটু ডিফিকাল্ট হয়, সেন্টেন্সের মধ্যে থাকলে বোঝাটাই বেশি ইজি হয়, রাইট? এরপরে এটার পাশে লিখে রাখো ইডিয়াম এবং ব্র্যাকেটে লেখো ভি ফর ভোকাবুলারি। 5 নম্বরে আসো, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে এটার পাশে লিখবে হচ্ছে সেন্টেন্স মেকিং বা ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স, বা যাই বলো না কেন সেন্টেন্স, অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্সের মধ্যে পড়ছে। কি বলছে? আই উইল মিট ইউ টুমরো, লাইনটা আমরা ভালো করে দেখব। আই উইল মিট ইউ, এটা মুছে দিলাম, হ্যাঁ, আই উইল মিট ইউ টুমরো। টুমরো, তো এখানে একটা জিনিস দেখবে, কোনটার নিচে আন্ডারলাইন হবে? টুমরোর নিচে। আমি তোমার সাথে দেখা করব কালকে, আমি তোমার সাথে দেখা করব, এখানে কিছু নেই, মানে কোনো কিছুকে জিজ্ঞাসা করছে না। কবে দেখা করবে? টুমরো দেখা করবে। তো যখন সেন্টেন্স চেঞ্জ করার ব্যাপার থাকবে, এখানে কি বলেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে হবে, মানে প্রশ্নসূচক বাক্যে আনতে হবে এটাকে। তো তোমাকে যদি বলি, আমি যদি তোমাকে বলি যে আমি তোমার সাথে কালকে দেখা করব, তার বদলে তুমি আমাকে কি প্রশ্ন করতে পারো? তুমি আমার সাথে কবে দেখা করবে? হোয়েন উইল ইউ মিট মি, ঠিক আছে? তুমি কি এটা করতে পারো যে তুমি আমার সাথে কোথায় দেখা করবে, তুমি আমার সাথে কিভাবে দেখা করবে, তুমি আমার সাথে কীরকম ভাবে দেখা করবে বা কিসের মাধ্যমে এসে দেখা করবে, এগুলো তো তুমি আমাকে করতে পারো না। তোমায় যদি আমি কোশ্চেন করি আমি তোমার সাথে কালকে দেখা করব, তার একটা মানে অল্টারনেটিভ হতে পারে যে তুমি আমার সাথে কখন দেখা করবে, বিকজ টুমরোটা একটা টাইমকে ডিনোট করে, কোনো জায়গাকে নয়, মানে হচ্ছে হোয়েন, টুমরো মানে হচ্ছে হোয়েন, রাইট? সময়কে বোঝাচ্ছে। অপশানে কি আছে দেখবো, হোয়ার উইল ইউ মিট মি, তুমি আমার সাথে কোথায় দেখা করবে, প্রথমেই হবে না, কারণ এখানে সময়কে হোয়েনকে জিজ্ঞেস করছে। হাউ উইল ইউ মিট মি, তুমি কিভাবে আমার সাথে দেখা করবে, একেবারেই নয়। উইল ইউ মিট মি, তুমি কি আমার সাথে দেখা করবে, তো উল্টে আমাকে আবার প্রশ্ন করছে, একেবারেই নয়। লাস্টেরটা কি বলছে, হোয়েন উইল ইউ মিট মি, তুমি আমার সাথে কখন দেখা করবে। তো অপশান ডি উড বি অ্যান্সার, অ্যান্সার ডি, অপশান কি হবে, ডিটা হবে হচ্ছে অ্যান্সার। পাশে লিখে রাখো গ্রামার, ব্র্যাকেট মানে জি এটা লেখো, আর পাশে লেখো সেন্টেন্স, টপিক হচ্ছে সেন্টেন্স, আর ব্র্যাকেটে লেখো গ্রামার। এরপরে আসবো হচ্ছে 6 নম্বর টপিক কোশ্চেনে, দ্য এক্সপ্রেশন বয়লার দেন, সরি হোলিয়ার দেন দাও, হোলিয়ার দেন দাও মিন্স কি? হোলিয়ার, এটাও কিন্তু তোমার ইডিয়াম থেকে আসছে, ব্র্যাকেটে লিখে রাখতে পারো ইডিয়াম, পাশে লেখো ভি ফর ভোকাবুলারি। তো হোলি কথাটার মানে কি? হোলিয়ার দেন দাও, হোলি কথাটার মানে হচ্ছে, বা হোলিয়ার যাই বলো না কেন, পবিত্র। কোনো জিনিস যখন পিওর বা পবিত্র হয় তখন আমরা সেটাকে হোলি বলি, রাইট? হোলি স্ক্রিপচার্স বলে থাকি, পবিত্র বুক, তো সেটাই বলছে হোলিয়ার দেন দাও, তো মানে পবিত্রতার থেকেও যদি কিছু পবিত্র থেকে থাকে সেই রকম। অপশানে কি বলছে, পিওর, হ্যাঁ টু সাম এক্সটেন্ট হতে পারে, আমি একেবারে বাদ দিতে পারি না, বিকজ পিওর মানেও পবিত্র। রিলিজিয়াস, না একেবারেই নয়। মরালিস্টিক, নৈতিক বা ধর্মীয়, এখানে এই সমস্ত কোনো কথাই আসছে না। ডিতে বলছে কি স্যাংটিমনিয়াস,
এইবার তোমার মধ্যে একটা কনফিউশন আসতে পারে। ইফ ইউ আর আ গুড স্টুডেন্ট, যদি তুমি একজন ভালো স্টুডেন্ট হও এবং তুমি যদি এই হোলিয়ার দেন দাও এর মানেটা জানো, তাও হলেও তোমার মধ্যে একটা কনফিউশন আসবে। কারণ কি, পিওর স্যাংটিমোনিয়াস দুটোই বলেছে। তো স্যাংটিমোনিয়াস মানেও পবিত্র, পিওর মানেও পবিত্র। এবার তুমি ভাবতে পারো যে এই মুহূর্তে কোনটা হতে পারে, বাট এরকম যখন সিচুয়েশন থাকে তখন যে ওয়ার্ডটা বেশি এমফাসাইজ করে তখন সেই ওয়ার্ডটা কিন্তু অ্যান্সার হয়। বিকজ এখানে কিন্তু শুধুমাত্র হোলি কথাটা বলেনি, এখানে বলেছে হোলিয়ার দেন দাও, মানে হচ্ছে পবিত্র, মানে একদম হাই এক্সট্রিম লেভেলের পবিত্র। তো স্যাংটিমোনিয়াস হচ্ছে এমন একটি ওয়ার্ড যেটা এক্সট্রিম লেভেলকে বোঝায়, এক্সট্রিম লেভেলের পবিত্রতাকে বোঝায়। তো এখানে অপশন ডি হবে হচ্ছে অ্যান্সার, যেটার মানে হচ্ছে স্যাংটিমোনিয়াস। তো এটা কিন্তু টু বি অনেস্ট আমি কখনো এই যে ইডিয়ামগুলো তোমাদের বোঝাচ্ছি সেগুলো যে আমি কখনো বই থেকে এসপি বক্সি থেকে পড়েছি একেবারেই কিন্তু তা নয়, একেবারেই তা নয়। টু বি অনেস্ট একেবারেই আমি যে বই থেকে পড়েছি তা নয়। এগুলো বই পড়তে পড়তে যে আউট নলেজটা আমি গেন করেছি বা বইয়ের যে নলেজটা গেন করেছি এই ওয়ার্ডগুলোর সাথে বা ভোকাবুলারির সাথে যে পরিচিত হয়েছি, সেইখান থেকেই আমি কথাটা বলতে পারছি। এর জন্য কিন্তু একদম হুবহু যে এই বইগুলো পড়ে তুমি সেম ওয়ার্ডই পাবে এবং কমনই পাবে, এটা কিন্তু সবসময় তা হয় না, ঠিক আছে। আর এখানে এত পরিমাণ থাকে যেটা পরীক্ষার হলে মনে রাখাটাও ডিফিকাল্ট। এরপরে আসবো হচ্ছে অপশন ডি, টিক দিয়ে দাও, ইডিয়াম ব্র্যাকেটে লেখো ভোকাবুলারি। এরপর আসবো টু ফিল আন্ডার দ্য ওয়েদার মিনস, মানে হচ্ছে কি টু ফিল, এটাও কিন্তু ইডিয়াম, পাশে লেখো ইডিয়াম, ঠিক আছে। ফিল আন্ডার দ্য ওয়েদার, তো ওয়েদার মানে কি আবহাওয়া। তো যদি আবহাওয়াটার মানে যেরকম নর্মাল থাকা উচিত তোমার ক্ষেত্রে সেরকম টাইপের থাকছে না, মানে হয়তো ভালো লাগছে না তোমার জিনিসটা, তো তখন তুমি কি বলতে পারো যে আমার নর্মাল টাইমে যেরকম শরীরটা থাকে আমার এখন সেরকম নেই, আমি মনে হচ্ছে একটু অন্যরকম বা খারাপ আছি বা মন্দ আছি এরকম কিছু। কিন্তু এখানে যে অপশনগুলো দিয়েছে সেটাও কিন্তু কনফিউজিং অপশন। কেন বলবো? টু ফিল ডিপ্রেসড, দুঃখিত থাকা। ফিল আনকমফোর্টেবল, খুব একটা মানে কি বলবো, কমফোর্টেবল ফিল হচ্ছে না, ভালো লাগছে না। ফিল আনওয়েল, অসুস্থ বোধ করা। ফিল আনসার্টেন, অনিশ্চিত বোধ করা। অনিশ্চিত প্রথমেই বাদ দেওয়া যেতে পারে, এখানে অনিশ্চিতের কথাই আসছে না। ডিপ্রেশনটাও আমি বাদ দিয়ে দিতে পারি, কিন্তু দুটোর মধ্যে আমার কনফিউজড হতে পারে, মানে যাদের কনফিউশন আসবে তাদের হয়তো দুটোর মধ্যে আসতে পারে। ফিল আনওয়েল, ফিল আনকমফোর্টেবল। তো যদি তুমি অসুস্থ থাকো তাহলে তুমি ডেফিনেটলি আনকমফোর্টেবলও থাকতে পারো, এটা একেবারে যে ভুল আমি বলছি না। আবার যদি তুমি আনকমফোর্টেবল থাকো তাহলে হয়তো তুমি অসুস্থও থাকতে পারো, টু সাম এক্সটেন্ট দুটোই হতে পারে। কিন্তু এখানেও সেম তাই, যে কথাটার উপর বেশি এমফাসাইজ হবে এখানে কিন্তু আন্ডার দি ওয়েদার কথাটার মানে হচ্ছে সুস্থ না থাকা। মানে তুমি যখন ওয়েদার, তোমার আবহাওয়া যখন তোমার অনুকূলে চলে তখন কিন্তু তুমি সুস্থ থাকো, যখন তোমার প্রতিকূলে চলে যায় তখন তুমি আনওয়েল থাকো, মানে অসুস্থ থাকো। তো এক্ষেত্রে বেশি এমফাসাইজ করছে কিন্তু আনওয়েলের ওপর। যদি তোমার মুখস্থ থাকে খুবই ভালো কথা, তুমি এমনিই জানতে পারবে, বাট আমি এখানে কেন দুটো অপশনকে রেখে বোঝাচ্ছি জিনিসটা, কারণ সবার সবসময় সব জিনিস কিন্তু মুখস্থ থাকে না। কারণ আমারও কিন্তু যখন তোমাদের মতো ছিলাম আমিও সবে পড়তে শুরু করেছি, আমিও সবসময় দুটো অপশনের মধ্যে গিয়েই গুলিয়ে যেত যে এবার 50-50 হয়ে কোনটা হবে, এবং যেটা করতাম দেখা যেত সেটা ভুল হতো অনেক সময়। বাট এখন সেটা অনেকটা ঠিক হয়েছে, এখন আর সেরকম সেই জিনিসটা হয় না। ওকে, এটার পাশে 7 নম্বরে লেখো ইডিয়াম এবং অ্যান্সার হবে সি, ফিল আনওয়েল। এরপর 8-এ আসো, অ্যাড আ সুইটেবল প্রেফিক্স টু আ ফর্ম অপোজিট অফ দি ওয়ার্ড ক্যাপেবল। তো এটার দুটো টপিক হতে পারে, মানে কোনটার মধ্যে ফেলবে এটা তোমার ওপর। সাফিক্স প্রেফিক্স এটা হয় কারণ প্রত্যেক বছরই WBCS মোটামুটি লাস্ট 3-4 বছর আমি যেটা দেখছি আর কি, সাফিক্স প্রেফিক্স থেকে একটা করে কোশ্চেন থাকে। এইবার এই সাফিক্স প্রেফিক্স মানে হচ্ছে অনুসর্গ উপসর্গ বসালে পরে ওয়ার্ডের অনেক সময় অ্যান্টোনিম তৈরি হয়ে যায়, মানে বিপরীত অর্থ তৈরি হয়ে যায়, রাইট? যদি তুমি একটা ওয়ার্ডের পেছনে ডিস বসিয়ে দাও বা শুরুতে ডিস বসাও বা আন বসাও বা ইন বসাও, তখন ওই ওয়ার্ডটার হয়তো ঠিক উল্টোটা হয়ে যেতে পারে, লাইক ডিসলাইক, ঠিক আছে, এরকম হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এটা তুমি দুটো সেকশনে ফেলতে পারো, ইদার প্রেফিক্স সাফিক্স, আদারওয়াইজ অ্যান্টোনিম। তো যেখানেই ফেলো না কেন এটা কিসের আন্ডারে আসবে? ভোকাবুলারির আন্ডারে আসবে। তো এখানে কি বলেছে দেখো, ওয়ার্ডটা কি দিয়েছে? ক্যাপাবল। বলেছে ক্যাপাবলের আগে কি বসালে তোমার ইয়ে হয়ে যাবে, এটার অ্যান্টোনিম হয়ে যাবে। অপশানে কি আছে? আনক্যাপাবল না, নন ক্যাপাবল না, ইল ক্যাপাবল একেবারেই নয়, ইল আবার কিসের কথা? ডিতে আসছে ইনক্যাপাবল। তো এটা আশা করি মানে কারণ না পারার কথা না, আমরা তো প্রত্যেকে এই ওয়ার্ডটা বহুবার মুখে ব্যবহার করেছি না, ক্যাপাবল ইনক্যাপাবল, একজন তোমার করার সক্ষম একজন অসক্ষম, রাইট? তো সেক্ষেত্রে অপশান ডি হবে অ্যান্সার, ঠিক আছে। এটা সোজা, এটা আমার সেরকম কিছু আলাদা করে বোঝাবার নেই। এবার 9 নম্বরে আসো, দ্য সিনোনিম অফ দ্য সুপারসিলিয়াস ইজ, ঠিক আছে। সুপারসিলিয়াস কথাটার অর্থ কি? তো এটা ইদার তুমি যদি বই পড়ে জেনে থাকো তাহলে তুমি জানবে, আদারওয়াইজ যদি তুমি মুখস্থ করে থাকো কোথাও সেটাও জানতে পারো, বা যে কোনো বইয়ের মধ্যে যদি কমন পেয়ে থাকো তাহলে জানতে পারো। বাট তোমাকে এক্ষেত্রে কিন্তু ওয়ার্ডের মানেটা জানতেই হবে, আদারওয়াইজ এখানে যে সমস্ত অপশন দিয়েছে সেক্ষেত্রে বুদ্ধি করে এলিমিনেট করা ব্যাপারটা একটু চাপের। অফিসিয়াস, সুপারফিশিয়াল, ডিলিশিয়াস আর হচ্ছে হটি। তো এখানে বলেছে সিনোনিম সুপারসিলিয়াস। সুপারসিলিয়াস কথাটার মানে হচ্ছে যে ব্যক্তির বড্ড বেশি অহংকার,
উদ্ধত থাকে, খুব অ্যারোগেন্ট বিহেভিয়ার যাদের হয় তাদেরকে বলে। তো অ্যারোগেন্ট প্রথমত তো তোমাকে সুপারসিলিয়াসের মানে জানতে হবে, তারপর এই চারটে অপশনের মধ্যে কোথায় সেই সেম মানেটা রয়েছে সেটাকেও জানতে হবে। সেটা হচ্ছে একমাত্র অপশন ডিতে রয়েছে হটি, ঠিক আছে। হটিটাই একমাত্র যায় হচ্ছে যার উদ্ধত রয়েছে বা যার বেশি, খুব দাম্ভিকতা বেশি আর কি, অ্যারোগেন্ট বিহেভিয়ার বা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার যাদের থাকে তাদেরকে হটি বলা হয় বা সুপারসিলিয়াস বলা হয়। তো এটাও আসছে কোথায়, সিনোনিম সেকশন থেকে, মানে হচ্ছে ভোকাবুলারির মধ্যে। এরপর 10 নম্বরে দেখো দ্য ওয়ার্ড ক্লস্ট্রোফোবিয়া মিনস, তো এর পাশে লেখো ওয়ান ওয়ার্ড, ব্র্যাকেটে লিখবে ভোকাবুলারি, ওয়ান ওয়ার্ডের থেকে আসছে ক্লস্ট্রোফোবিয়া। এগুলোও কিন্তু প্রচুর পরীক্ষাতে এসে থাকে, ঠিক আছে। যে অন্ধকারের ভয় পাওয়াকে কি বলে, ছোট জায়গাতে আটকে থাকার ভয়টাকে কি বলে থাকে, জলের ভয়কে কি বলা হয়ে থাকে, আগুনের ভয়কে কি বলা হয়ে থাকে, এগুলো কিন্তু প্রত্যেক বছরই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একটা দুটো করে পরীক্ষায় এসে থাকে। তো এই টপিকটাও কিন্তু ইম্পর্টেন্ট হয় WBCS প্রিলিমস অবজেক্টিভ ইংলিশের থেকে। তো ক্লস্ট্রোফোবিয়া কথাটার মানে কি কি অপশন দিয়েছে আগে আমরা সেটা দেখি। এতে বলছে ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারের ভয়, ফিয়ার অফ ক্রাউড, ভিড়ের ভয়, ফিয়ার অফ কনফাইন্ড স্পেস, ছোট জায়গায় আটকানো পড়লে যে ভয়টা লাগে, ফিয়ার অফ ওয়াটার, জলের ভয়। তো জল তো প্রথমেই হবে না, জল হলে ওটা হাইড্রো হতো, কিছু একটা জল যেখানেই হয় না সেখানে একটা হাইড্রো বা অ্যাকোয়া এই ধরনের একটা টার্ম তুমি পাবে, যেটা দেখে বুঝতে পারবে হাইড্রো অ্যাকোয়া এই ধরনের ওয়ার্ড জলের সাথে যায়। তো এক্ষেত্রে নয়। তো এখানে তোমার দুটো জিনিসের মধ্যে একটা কনফিউশন আসতে পারে, যেটা আমারও ব্যক্তিগতভাবে এসেছিল, সেটা হচ্ছে ডার্কনেস এবং কনফাইন্ড স্পেস। ইদার যদি তুমি মুখস্থ থাকে, যদি তোমার মুখস্থ না মানে থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই, মুখস্থ থাকলে তুমি জানবে কোনটা অ্যান্সার। বাট যদি তোমার মুখস্থ না থাকে তাহলে একটু কনফিউশন হয়, সেটা হচ্ছে অন্ধকারের মধ্যে বা কনফাইন্ড স্পেসের মধ্যে। যে ক্লস্ট্রোফোবিয়া জিনিসটা শুনে যেটা মনে হয়, ফোবিয়া মানে ভয়, ফোবিয়া অলওয়েজ সমস্ত কিছু ওয়ার্ডের পরে গেলেই সেটা ফোবিয়া হয়। বাট ক্লস্ট্রো কথাটা কি বোঝাতে চাইছে, অন্ধকার নাকি ছোট জায়গা, ঠিক আছে। বা ক্রাউডটাও এক প্রকার এখানে কিন্তু যে পুরোপুরি যারা জানে না আমি তাদের ক্ষেত্রে বলছি, যে মুখস্থ সে জানবে এটার অ্যান্সার কি হবে, বাট আমি অ্যান্সার পরে বলছি। বাট যে জানে না তার কিন্তু একটা ডাউট আসতে পারে যে এর মধ্যে কোনটা হতে পারে। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, যদি একান্তই তুমি কিছুই মানে দুটো তিনটের মধ্যে অপশনে কনফিউজ থাকো, মুখস্থ না থাকে, স্কিপ করে যাও যদি একদমই কিছু বুঝতে না পারো। আদারওয়াইজ যদি অ্যাটলিস্ট খানিকটা সেন্স অফ হিউমার কাজ করাতে পারো, সেক্ষেত্রে এটুকু জানবে এটা সবসময় কনফাইন্ড স্পেসকেই বোঝানো হয়। বা যদি তুমি ধরো একটা জিনিস বলি, সেটা হচ্ছে তুমি যদি ডার্কনেস বা ক্রাউড বা ওয়াটার এই তিনটাকে ভয়কে কি বলে থাকে সেটাও যদি জানো, তাহলে তুমি অটোমেটিক্যালি অ্যান্সারটা পেয়ে যাবে। এটা হচ্ছে তোমার ছোট জায়গার যে ভয়টা, তাহলে সেই জায়গাটাকে বলা হয়, সেটাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া, এক কথায় বলা হয়, ঠিক আছে। এরপরে আসবো, এটা ওয়ান ওয়ার্ড ভোকাবুলারি থেকে আসছে। 11 নাম্বার, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সঠিক ওয়ার্ডটা কি বলছে দেখো, দ্য শিপ উইথ ইটস ক্রিউ ড্যাশ লস্ট, ঠিক আছে। এখানে একটু ভালো করে বুঝবে, এটা গ্রামার, হ্যাঁ গ্রামার থেকে আসছে এটা। সিঙ্গুলার প্লুরাল ফর্মে কোনটা হয় সেটা, ক্রিউ, শিপ প্লাস ক্রিউ। ক্রিউ মানে কি, শিপটা মানে জাহাজ, ক্রিউ মানে হচ্ছে ওর ভেতর যে যাবতীয় যে লোকজন সবাইকে নিয়ে বলা হচ্ছে। তো এই জাহাজটা তার সমস্ত ক্রিউ শুদ্ধ কি হয়েছে, হারিয়ে গেছে। এইবার অপশানে কি বলছে, ওয়্যার লস্ট মানে কি প্লুরাল ফর্মে বলছে, এই ক্রিউ প্লাস এরা দুজনে মিলে হচ্ছে প্লুরাল, ঠিক আছে। তারপরেরটা কি বলছে, ওয়াজ লস্ট মানে কি সিঙ্গুলার ফর্মে বলছে, সেকেন্ডটা বলছে সিঙ্গুলার ফর্মে। তারপরটা কি বলছে, ওয়্যার গেটিং লস্ট, না এটা শুনতেই কেমন লাগছে। ওয়াজ বিং লস্ট, তো সি আর ডি তো আমি প্রথমেই বাদ দিয়ে দেবো। কনফিউশন যদি হয় দুটোর মধ্যে হতে পারে, এ আর বি এর মধ্যে। যে তুমি হয়তো ভাবতে পারো যে শিপও আলাদা একটা জিনিস, ক্রিউ মানে সমস্ত মানুষও একটা আলাদা জিনিস, তো দুটো যখন তখন নিশ্চয়ই হয়তো ওয়্যার হবে। নো, ইউ আর রং। শিপ যখন গোটা জাহাজটাকে অ্যাজ আ সিঙ্গুলার ফর্মই ধরা হয়ে থাকে, তো গোটা মানে ধরো আমি একটা কথার কথা বলছি, গাছের ওপরে প্রচুর পাখি রয়েছে, ফল রয়েছে, এখন তুমি কি করবে, তুমি পাখি ফল আলাদা গাছ সবাইকে মিলিয়ে তুমি ওয়্যার বলবে, রাইট? কখনোই বলবে না, তুমি বলবে দ্য ট্রি ওয়াজ বা দ্য ট্রি ইজ। তো ট্রির মধ্যে তো ফল আছে, পাখি আছে, সবাই থাকতে পারে, বানর আছে, তার জন্য কি আমি আলাদা করে তাদেরকে আবার করবো না। শিপের মধ্যে সবাইকে মিলিয়ে একটাই সিঙ্গুলার ফর্ম হয়, এটা কিন্তু জানাটা খুব ইম্পর্টেন্ট। যে এই ধরনের কিছু ভ্যারিয়েশন থাকে, যে অনেকজন মানুষ থাকলে পরে, এটা আমরা ছোটবেলায় করেছি মনে করবে, বেশি সংখ্যক মানুষ থাকলেও কেন সেখানে ওয়্যার না বসে ওয়াজ বসে, প্লুরাল না হয়ে সিঙ্গুলার হয়। তো এরকম সেই রকমই একটা এক্সেপশনাল বা ব্যতিক্রম এক্সাম্পল হচ্ছে শিপ, ঠিক আছে। তো অপশন বি হবে হচ্ছে অ্যান্সার, ওয়াজ। 12তে এসো, লায় গায়কোন্ডা বা মোনালিসা, ঠিক আছে। মোনালিসা যে পেন্টিংটা ইজ আ, আচ্ছা আমি তো অ্যান্সারই বলে দিলাম, ইজ আ ইউনিক ওয়ার্ক অফ আর্ট। তো ইজ ড্যাশ হবে আর কি, ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট। তো এখানে কি বলছে, অপশন কি দিয়েছে, আর্টিকেল দিতে বলেছে, দ্য অ্যান এ দিস, ঠিক আছে।
তো এক্ষেত্রে দেখো আমি পড়তে গিয়েই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, মোনালিসা ইজ আ ইউনিক ওয়ার্ক অফ আর্ট, ঠিক আছে। তো এটাই বলছে এখানে অপশন, এখানে আমার আর আলাদা করে কিছু বলার নেই। তো এটার আগে এই বসে। এইবার কিছু ছেলে মেয়ে আছে যারা হয়তো একদম বিগিনার বা যাদের ইংলিশ হয়তো ঠিকঠাকভাবে রেডি নেই, তার মধ্যে কনফিউশন আসতে পারে, কেন দিদি এটা তো ভাওয়েল রয়েছে, ইউনিক তো ভাওয়েল, ভাওয়েলের আগে তো এন বসে, তাহলে এ কেন হলো? তো তাদের জন্য একটু বলে রাখি, যদি কারোর মনে এই প্রশ্নটা জেগে থাকে, আশা করবো জাগেনি, কারণ আমরা প্রত্যেকেই এখন এইটুকু ম্যাচুরিটিতে আছি যে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার আগে আর এন বসে না, এ বসে। আশা করি এগুলো আমরা জানি, রাইট? ওকে, এরপরে আসবো হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট অপশান হি ওয়াজ। ওকে, এর আগেরটার পাশে আর্টিকেল লিখে রেখো, হ্যাঁ, 12টার পাশে আর্টিকেল মানে হচ্ছে ভোকাবুলারি। 13 নম্বর কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট অপশান হি ওয়াজ অফেন্ডেড ড্যাশ মি আনজাস্টলি। সে অফেন্ড হলো, আমার ব্যবহারে খারাপ পেলো, মানে একদম আনফেয়ারলি বা আনজাস্টলি, তার পাওয়ার কথাই ছিল না, বাট সে আমাকে ভুল বুঝে মিসআন্ডারস্টুড করলো। অপশান কি বলছে? অ্যাট, অফেন্ডেড ফর, অফেন্ডেড উইথ, অফেন্ডেড টুয়ার্ডস। এইবার দুটো জিনিসের মধ্যে একটু কনফিউশন আসতে পারে, দ্যাট ইজ অফেন্ডেড অ্যাট অ্যান্ড অফেন্ডেড উইথ, ফর আর টুয়ার্ডস প্রথমেই বাদ। এটা আসছে হচ্ছে তোমার প্রিপোজিশন থেকে। কত এটা 13 নম্বর কোশ্চেনের পাশে লেখা হচ্ছে প্রিপোজিশন। অফেন্ডেডের পরে কি বসে প্রিপোজিশনের ক্ষেত্রে? হ্যাঁ, তো এক্ষেত্রে একটু বলি, যদি এটা অফেন্ডেড মি বলেছে, কথাটা পরে দেখো, অফেন্ডেড ড্যাশ মি, মি মানে হচ্ছে আমি একজন ব্যক্তি, মানুষ। তো মানুষের ক্ষেত্রে হলে জেনারেলি উইথ হয়। আর যদি কোনো বস্তুর প্রতি তুমি অফেন্ডেড হও, কোনো একটা কাজের প্রতি অফেন্ডেড হও যেটার কোনো প্রাণ নেই, ইনঅ্যানিমেট অবজেক্টের প্রতি যদি তুমি হও, তাহলে দেন জেনারেলি আমরা অ্যাট বলতে পারি, অফেন্ডেড অ্যাট বলতে পারি। বাট মানুষের ক্ষেত্রে হলে অফেন্ডেড উইথ, ঠিক আছে, আমি এর ব্যবহারে অফেন্ডেড হয়েছি, তো সেক্ষেত্রে আই অফেন্ডেড উইথ ইউ, বা আমি তোমার খারাপ ব্যবহারটাতে আমি খারাপ ফিল করেছি, ঠিক আছে। তো অপশান সি হবে অ্যান্সার, অফেন্ডেড উইথ, যেহেতু এখানে মি রয়েছে, ভালো করে খেয়াল করবে। 14তে দেখো, এটা প্রিপোজিশন, ব্র্যাকেটে লিখে রাখো ভোকাবুলারি। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড উইয়ার্ড। উইয়ার্ড আমরা কখন বলে থাকি? কোনো জিনিস যখন অদ্ভুত কিছু হয়, রাইট? এই কথাটা আমরা বহু ব্যবহার করি, যেরকম উইয়ার্ড ব্যবহার কেন করছিস, মানে কি তুই এরকম অদ্ভুত ব্যবহার কেন করছিস, আমরা বলি না? এটা একটা কমন টার্ম, এটা আমরা অলওয়েজ কিন্তু কলোকুয়াল টার্মেই বলে থাকি আর কি। অপশানে কি আছে? নর্মাল, ক্যাজুয়াল, টায়ার্ড, ওয়ারিড। তো একমাত্র অপশান এই হতে পারে নর্মাল। অদ্ভুত মানে অ্যাবনর্মাল, উইয়ার্ড মানে অ্যাবনর্মাল, তার অপোজিট ওয়ার্ড অ্যান্টোনিম কি হতে পারে? নর্মাল। এটা আশা করি আর আহামরি বই পড়ে কিছু জানার দরকার পড়বে না, এটা সহজ আছে। 15 নম্বর দেখো, ফিল উইথ আ সুইটেবল প্রিপোজিশন হি ইজ টলার দ্যান ইউ ড্যাশ 2 ইঞ্চিস। সে তোমার থেকে 2 ইঞ্চিতে লম্বা। তো যখন এই ধরনের ওয়ার্ড থাকে না, তোমার ঘড়িতে কটা বাজে, ঠিক আছে, ধরো টাইম জিজ্ঞেস করছে, বা ধরো কোনো ইঞ্চি, বা মানে ধরো কোনো ওটাকে কি বলবো, মাপ করা, ঠিক আছে, তোমার হাইট এত 2 ইঞ্চিতে বড় বা 5 ইঞ্চিতে বড় যদি হয়, তাহলে সেটা কি বোঝায়? মাপ বোঝায়, কোনো কিছুর লম্বা, দৈর্ঘ্য, প্রস্থ, সেরকম টাইপের কিছু বোঝায়। যদি এই ধরনের কোনো ওয়ার্ড থাকে, অলওয়েজ এটা জেনে রাখবে বাই বসে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ? তোমার ঘড়ি অনুসারে এখন কটা সময়। বা ওর থেকে হাইটে লম্বা, কততে লম্বা? বাই এততে লম্বা। তো এখানে অপশানে কি দিয়েছে? উইথ 2 ইঞ্চিস, অফ 2 ইঞ্চিস, ইন 2 ইঞ্চিস। কোনোদিনই হয় না, শুনতেই বাজে লাগছে। যেটা সঠিক হয় না সেটা শুনতেও ভালো লাগে, বোঝা যায়, কারণ আমরা ডেলি যে বইগুলো পড়ি সেখানে এই ধরনের ওয়ার্ড কিন্তু আমরা শুনেই থাকি। তো অপশান কি হবে? হি ইজ টলার দ্যান ইউ বাই 2 ইঞ্চিস। অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি, বাই 2 ইঞ্চিস, ঠিক আছে। এটার পাশে লিখে রাখো প্রিপোজিশন। অনেকগুলো কোশ্চেনে কিন্তু আমরা এক্ষেত্রে প্রিপোজিশন দেখতে পাচ্ছি 2021 সালের কোশ্চেনে। 16তে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল অপশান। সঠিক অপশানের ইয়ে করতে বলছে। শি ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াকড টু দ্য গেট, ব্যাক গেট, মানে আবার পুনরায় ব্যাক করে গেটের দিকে ফিরে আসলো। কি করলো? সে ড্যাশ ফ্রম দ্য বাস, বাসের থেকে নামলো। অপশান কি দিয়েছে? বোর্ডেড, বাপরে বাপ, এখানে তো আমি সমস্ত ইয়ে নিয়ে নামছি না। স্টেপড না, মুভড না। তো এক্ষেত্রে কি আমি বাস থেকে নামছি, নামার একটাই মাত্র রয়েছে এখানে অপশান। বোর্ডটা অ্যাকচুয়ালি এখানে হয় না, ল্যান্ড হওয়া, বোর্ড হওয়া, এগুলো মেনলি ল্যান্ড হওয়া তোমার ফ্লাইট থেকে, বোর্ড হওয়া ট্রেন থেকে, এরকম বেশ কিছু পার্টিকুলার ট্রান্সপোর্টেশনের মানে ট্রান্সপোর্টেশনের সাথে এক একটা করে ওয়ার্ড যায়, ঠিক আছে, সবটার সাথে সবটা যায় না। তো বাসের সাথে যেটা যায় সেটা হচ্ছে নামা বা অবতরণ হওয়া, যেটার মানে হচ্ছে অ্যালাইটেড, ALIGHTED, ঠিক আছে, মানে অপশন ডি হবে অ্যান্সার। এটার পাশে তোমরা একটা লিখতে পারো গ্রামাটিক্যাল, তো ডেফিনেটলি এটা ভার্বের সঠিক ফর্ম, ঠিক আছে, তো ভার্বের ফর্ম বা এরকম কিছু দিয়ে লিখে রাখতে পারো। এটার পাশে গ্রামাটিক্যাল এটা রয়েছে। তো অ্যান্সার ডি হবে অ্যান্সার হবে অপশন ডি, অবতরণ করা বা বাস থেকে নামা। 17 নম্বরে দেখো, দ্য ওয়ার্ড ভিসিটিউড মিনস, ঠিক আছে, দেখতে পাচ্ছি না, তো ছোট তো,
হ্যাঁ, ভিসিসিটিউড মিনস কি বলছে, অপশন এতে কি বলছে চেঞ্জ, বিতে বলছে স্ট্যাগনেশন, ইউনিফর্মিটি, স্টেবিলিটি। এইবার ভিসিসিটিউড মানে তোমাকে প্রথমেই আগে জানতে হবে সেটা হচ্ছে কোনো কিছু যদি চেঞ্জেস আসে বা বদল আসে, কোনো এটার মানেটা অবশ্যই জানতে হবে, বিকজ এটা খুব একটা কমন টার্ম নয়, মানে আমরা অল দ্য টাইম যে শুনি এরকম ধরনের টার্ম নয়, অবশ্যই একটু বই পড়লে হয়তো জানা যায় বা মুখস্থ থাকলে জানা যাবে। তো এটার মানেটা আমাকে জানতে হবে, সেটার মানে হচ্ছে বদল বা কোনো কিছু পরিবর্তনশীল, সেটাকে আমরা বলে থাকি ভিসিসিটিউড। স্ট্যাগনেশন কথাটার মানে কি, স্ট্যাগনেশন মানে হচ্ছে স্ট্যাগনেন্ট ওয়াটার কাকে বলে, স্থির জল। স্ট্যাগনেন্ট মানে হচ্ছে যেটা কখনো নড়ে চড়ে না, স্থির হয়ে থাকে, প্রথমেই বাদ। ইউনিফর্মিটি, না এক্ষেত্রে ইউনিফর্মিটি কোনোভাবেই যায় না। স্টেবিলিটি মানেও স্থির হওয়া। তো বলতে গেলে সবকটাই অ্যাকচুয়ালি একই টাইপের, একমাত্র এ যেটা রয়েছে সেটা হচ্ছে বদল বা চেঞ্জ, সেটাই একমাত্র অ্যান্সার এর সাথে যেতে পারে, পরিবর্তনশীল। তো 17-র অ্যান্সার হবে হচ্ছে এ, পাশে লিখে রাখো সিনোনিম, ব্র্যাকেটে লেখো ভি ফর ভোকাবুলারি। 18 নম্বরে আসো, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। এখানে আসছে স্পেলিং মিস্টেক বা এরর যেগুলো রয়েছে, এরর কিছু থাকলে চেঞ্জ করার ব্যাপার থাকে, সেটা কি কি আসছে দেখো। প্রথম অপশানে দিয়েছে অ্যাকোমোডেশন। বানানের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু বই পড়া ভীষণভাবে হেল্প করে। বানান কখনো না ওইভাবে কি বলবো এসপি বক্সি পড়ে বা যে কোনো বই পড়ে মুখস্থ করা সম্ভব নয়, যে কোন বানানের কি বানান হতে পারে, স্পেলিং হতে পারে, এটা একমাত্র যখন তুমি বই পড়ছো, ইংলিশ ভার্সনের বই মন দিয়ে যদি পড়ো, তুমি বানানগুলো তো চোখে দেখতেই পাচ্ছ। তো এখানে কি বলছে দেখো, অ্যাকোমোডেশন, আমি ভুল বানানটা তো আমি পারবোই না এখন লিখতে, অ্যাকো, সিলেবেল ভাগ করবে, অ্যাকো, এ ডবল সি, অ্যাকো কথাটার মানে এ ডবল সি হয়, অ্যাকোমো, মোয়ের ওপরেও জোর রয়েছে, ডবল এম, অ্যাকোমোডেশন, DATION, ভাগ করবো অ্যাকোমোডেশন। তো এখানে এরা কি কি বলেছে দেখি। প্রথমটাই বলেছে দুটো সি, অ্যাকোমোডিশন বলেছে, DI, প্রথম অপশন এতে বলছে DI, কেটে দাও। বিতে বলছে ACCO, এটাই হচ্ছে ঠিক অ্যান্সার। পরেরগুলো একবার দেখে নিই, ACC একটা এম দিয়েছে, সুতরাং ভুল। ডিতে বলেছে একটা সি, ডবল এম, ঠিক আছে। তো অবভিয়াসলি অপশন বি হবে অ্যান্সার, অ্যাকোমোডেশন, ঠিক আছে। এটার অ্যাকচুয়ালি কোনো ওয়ে হয় না, এটার একমাত্র ওয়ে হচ্ছে ইংলিশ ভার্সনের প্রচুর বই পড়া, আর যখন পড়ছো তখন ভালো করে আঙুল দিয়ে দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়ো যে কোনটার কি বানান, দরকার পড়লে লিখে লিখে পড়ো, কঠিন বানান যদি না জানো সেক্ষেত্রে লিখে পড়ো। 19 নাম্বার, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটাও সেন্টেন্সের মধ্যে থেকেই আসছে। কি আসছে, এতে বলছে অ্যান ওয়ান-আইড পারসন ওয়াজ সিন রোমিং অ্যাবাউট দ্য স্ট্রিট। আচ্ছা, তারপরেরটা বলছে এ ওয়ান-আইড পারসন ওয়াজ সিন রোমিং অ্যাবাউট দ্য স্ট্রিট, দ্য ওয়ান-আইড পারসন ওয়াজ সিন রোমিং অ্যাবাউট দ্য স্ট্রিট, ওয়ান-আইড পারসন ওয়াজ সিন রোমিং অ্যাবাউট দ্য স্ট্রিট। তো ভালো করে একটু খেয়াল করো সবকটাতে কি চেঞ্জ হয়েছে, NAD 0 কেন বললাম, বিকজ কিছুই বসেনি, শুধু ওয়ান ওয়াইড দিয়ে শুরু হয়েছে, রাইট। পরেরটা কি ছিল, ওয়ান-আইড, একজন মানে একজনের একটা চোখ আছে, একজন ব্যক্তি পুরোপুরি অন্ধ না, হাফ ব্লাইন্ড বলতে পারো, একটা চোখ আছে। তো এই ওয়ানটা তুমি ওই সেম যেরকম ইউনিক হলো ঠিক সেই রকমই অ্যান্সার হবে হচ্ছে এ, কারণ কি ওয়ানটা ও এর মতোই উচ্চারণ হয়েছে, এবং এটা কিন্তু তখন আর তোমার কি হয় না, এন হয় না, ডিও হয় না, এটাও হবে না, আ ওয়ান-আইড পারসন। অপশন বি হবে অ্যান্সার, আ ওয়ান-আইড পারসন। তো এটা তুমি কিসের মধ্যে ফেলতে পারো, ইদার সেন্টেন্স ইমপ্রুভমেন্টের মধ্যে ফেলতে পারো, আদারওয়াইজ তুমি আর্টিকেলের মধ্যে ফেলতে পারো। কারণ কি, সেন্টেন্সে কি ইমপ্রুভ করলে তুমি, আলটিমেটলি তো আর্টিকেলটাই ইমপ্রুভ করলে, অন্য কিছু তো আর করলে না। তো এটাকে তুমি আলটিমেটলি আর্টিকেল সেকশনেও ফেলতে পারো বা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের মধ্যেও ফেলতে পারো, কোনোটাতেই অসুবিধা নেই। ওকে, এরপরে আসবো হচ্ছে 20 নাম্বার, 19 তো হয়ে গেল, 19-এর বি অ্যান্সার, পাশে লিখে রাখতে পারো আর্টিকেল অথবা হচ্ছে তোমাদের ওটার নাম কি, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। দ্য অ্যান্টোনিম অফ দি ওয়ার্ড সুপারফিশিয়াল ইজ, তো সুপারফিশিয়ালের উল্টোটার মানে জানতে চাইছে। প্রথমত তো সুপারফিশিয়ালের আগে বাংলা মানেটা তোমাকে জানতে হবে, যেটার মানে হচ্ছে ন্যারো, খুব সংকীর্ণ মানসিকতা হোক, সংকীর্ণ কোনো জায়গা হোক। সুপারফিশিয়াল মানে হচ্ছে যার ভেতর কি বলবো ওটার এক্স্যাক্টলি কি বলবো, সংকীর্ণতাটাই বেশি, বাংলায় যেটাকে আমরা বলে থাকি, খুব একটা ডিপ নয় মানুষটা। তো ন্যারোকেই বুঝিয়ে থাকে, ইংলিশে ন্যারো বলে, বাংলায় সংকীর্ণ বলে, তো সেটার মানে হচ্ছে সুপারফিশিয়াল। অপশানে কি কি আছে, ডিপ, আর্টিফিশিয়াল, অ্যাপারেন্ট, ট্রু। তো একমাত্র এর সাথে ডিপই যেতে পারে, বিকজ ন্যারো কথাটার মানে হচ্ছে সংকীর্ণ, যেটা গভীর কম, আর ডিপ মানে হচ্ছে যার গভীরতা বেশি। তো এর অ্যান্টোনিম কি হবে, ডিপ। অপশান এ হবে অ্যান্সার, পাশে লিখে রাখো অ্যান্টোনিম, ব্র্যাকেটে লেখো ভোকাবুলারি। 21-এ দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন, হি প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং। এটা পলিটি যারা পড়েছে তাদের আশা করি অসুবিধা হওয়ার কথা না, বিকজ অলওয়েজ আমরা যখন লোকসভা স্পিকার পড়ে থাকি প্রিসাইডেড ওভার,
প্রিসাইডেড এর পর অলওয়েজ ওভার হয়, এটা আমরা জানি। বা যে কোনো মিটিং, নট অনলি পলিটি, যে কোনো মিটিং যদি বলি যে এই মিটিংটা কে করবে, প্রিসাইডেড ওভার, দিস মিটিং ওয়াজ প্রিসাইডেড ওভার বাই অমুক, এর দ্বারা মিটিংটা প্রিসাইডেড ওভার বা প্রেসিডেন্টশিপ দেওয়া হয়েছিল। মডার্ন হিস্ট্রিতেও আমরা পড়ে থাকি, রাইট? কংগ্রেসের সেশনগুলোর ভেতরে এই লাইনটা বহুবার আমরা হয়তো পড়েছি। তো অ্যান্সার কি হবে? প্রিসাইডেড ওভার, মানে অপশন এ, প্রিসাইডেড এর পর অলওয়েজ ওভারই হবে। এরপরে আসবো 22-এ, দেখো আর পাশে লিখে রাখো প্রিপোজিশন। ওকে, এরপর দেখো 22-এ কি বলছে, দ্য সেরিনিটি অফ দি প্লেস ওভারওয়েলমড মি, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ আ সুইটেবল ওয়ার্ড। সেরিনিটির নিচে আন্ডারলাইন করা রয়েছে। সেরিনিটি কথাটার মানে তো অবশ্যই আগে জানতে হবে, অপশনগুলো আগে একটু দেখি। নয়েজলেসনেস, কামনেস, ইন আইসোলেশন, সেক্লিউশন। তো সেরিনিটি কথাটার মানে হচ্ছে তোমার পবিত্রতা বা বলতে পারো মুগ্ধতা, শান্ত পরিবেশ, সমস্ত কিছু মিলিয়ে অ্যাকচুয়ালি সেরিনিটিটাকে বোঝায়। কোনো জায়গা যদি ভীষণ স্নিগ্ধ, শান্ত, সুন্দর হয় তখন আমরা বলি সেটা সেরিনিটি। তো এই নয়েজলেসনেস কথাটার মানে কি? যেখানে আওয়াজ নেই, রাইট? কামনেস, শান্তটা, এটাও একটা হতে পারে, অবশ্যই শান্তও যা নয়েজলেসনেসও তাই। তারপর কি বলছে? আইসোলেশন, আইসোলেশন মানেও কিন্তু তাই, সবার থেকে দূরে গিয়ে খানিকটা, যেখানে তোমার তুমি একা থাকছো, আইসোলেট হয়ে থাকছো, সেপারেট হয়ে থাকছো। সেক্লিউশন, সমস্ত কিছুর থেকে সেক্লিউড হয়ে। আলটিমেটলি ওয়ার্ডটার মানে হয়তো টু সাম এক্সটেন্ট সবকটাই মনে হচ্ছে, কিন্তু শুনতে কোনটা ভালো লাগছে? যে কোনো জায়গার নয়েজলেসনেস, কোনো জায়গার তোমার হচ্ছে কি বলবো আইসোলেশন, এইগুলো কাউকে মুগ্ধ করতে পারে? আই ডোন্ট থিঙ্ক সো। কোনো জায়গার কামনেস, স্নিগ্ধতা, শান্ততা মুগ্ধ করতে পারে। তো যেটা শুনতে বেশি ভালো লাগে সেটাই কিন্তু অ্যান্সার হয়। তো অপশন বি হবে অ্যান্সার, কনফিউশনের কোনো জায়গায় নেই এখানে, অপশন বি হবে অ্যান্সার, দ্যাট ইজ কামনেস। কামনেস অফ দি প্লেস, এই জায়গার শান্ততা বা স্নিগ্ধতা আমাকে মুগ্ধ করেছে, রাইট? এর পাশে লিখে রাখো হচ্ছে তোমার সিনোনিম। 23-এ লেখো, সরি 23টা শোনো, দ্য পাস্ট টেন্স রিউইন্ড, রিউইন্ডের পাস্ট টেন্সকে এর ব্র্যাকেটে লিখে রাখবে টেন্স, যেটা গ্রামারেরই ফর্ম। আমি শুরুতেই বললাম টেন্স থেকেও কিন্তু অনেক কিছু কোশ্চেন আসে, যে কোনটার পাস্ট ফর্ম কী ছিল, প্রেজেন্ট ফর্ম কী, ফিউচার ফর্ম কী, এই ধরনের। এরপরে দেখো রিউন্ড, ঠিক আছে? রিউন্ড যেটা মানে অপশন সি যেটা, সেটা হবে অ্যান্সার। রিউইন্ড থেকে রিউন্ড, আর ই যেটা সিতে রয়েছে, WOUND, এটা যদি মুখস্থ থাকে তবেই করবে, আদারওয়াইজ করবে না, ভুল করবে না। অ্যাটলিস্ট আমার কথা হচ্ছে যদি তুমি 20টা পারো বা 22টা পারো, সেটা যেন ঠিকঠাকভাবে কনফিডেন্সের সাথে করে আসতে পারো। যেটা পারছো না ছেড়ে দাও, 2-3টে যদি এরকম থাকে যে তোমার মনে হচ্ছে তুমি পারছো না, ছেড়ে দেবে। এরপরে আসবো হচ্ছে 24 নম্বর কোশ্চেনে, দ্য ওয়ার্ড অফিসিয়াস মিনস, অফিসিয়াস কথাটার মানে কি? পরে আমি বলবো মানে কি, আগে অপশন দেখবো। সেলফ ইম্পর্টেন্ট, যে ব্যক্তি নিজেকে বেশি ইম্পর্টেন্স দেয়। অফিসিয়াল, না, শুনেই বোকা বোকা লাগছে। সিরিয়াস, হ্যাঁ খানিকটা একটু ঠিক আছে, যে একটু গাম্ভীর্য নিয়ে থাকে। ডিতে বলছে এন্টারপ্রাইজিং, না, আমি হলে প্রথমে বি আর ডিকে কেটেই দেবো, শুরুতেই আমি বি আর ডি বাদ দিয়ে দেবো, কারণ অপশন এলিমিনেট করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন দুটো হতেই পারে না, সেই দুটোকে সবার আগে বাদ দিয়ে দিতে হয়। কনফিউশন আসতে পারে সেলফ ইম্পর্টেন্ট এবং সিরিয়াসের মধ্যে। সিরিয়াস ব্যক্তি, হ্যাঁ 100 বার একটু গাম্ভীর্যতা থাকে, ঠিক আছে। সেলফ ইম্পর্টেন্ট, যে নিজেকে বেশি ইম্পর্টেন্স দেয়। এইবার তোমার কনফিউশন আসতে পারে যে দিদি তাহলে কি হতে পারে? অফিসিয়াস মানেও কিন্তু তাই, অফিসিয়াস মানে যে ব্যক্তি নিজেকে বেশি ইম্পর্টেন্স দেয়, কিন্তু এখানে যেটা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল হয় সেটা হচ্ছে সেলফ ইম্পর্টেন্ট। কেন বলি? কারণ হচ্ছে যে ব্যক্তি নিজেকে ইম্পর্টেন্স দেয়, নট নেসেসারিলি যে সবসময় সে সিরিয়াস হবে। অনেক লাইট হার্টেড মানুষও কিন্তু নিজেকে ইম্পর্টেন্স দেয়। সবসময় যে সে নিজেকে ইম্পর্টেন্স দিলেই যে সে একদম গাম্ভীর্যতা নিয়ে সবসময় থাকবে, সিরিয়াস থাকবে, এটা কিন্তু হয় না। তো সেক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল কোনটা? সেলফ ইম্পর্টেন্ট, যে ব্যক্তি নিজেকে ইম্পর্টেন্স বেশি দিয়ে থাকে, রাইট? তো এর পাশে লিখে রাখা হচ্ছে সিনোনিম, ভোকাবুলারি। এরপর 25 নম্বরে দেখো, আ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, যে জায়গায় মৌমাছিদেরকে রাখা হয়ে থাকে, ঠিক আছে? তো সেটা কি হতে পারে? অপশন এ, আমি আগেই অ্যান্সার বলবো না, প্রত্যেকটা আগে দেখবো। অপশন এ তে দেখবো আইভারি, অপশন বি তে রয়েছে অ্যাবাটর, সি তে রয়েছে গ্র্যানারি, ডি তে রয়েছে অ্যাপিরি। তো এটার ইদার তোমার মুখস্থ থাকতে হবে, আদারওয়াইজ তুমি যদি বাকি 3টের মানে জানো তাহলে অ্যান্সারটা তুমি খুঁজে পেয়ে যাবে। যেমন টু বি অনেস্ট, আমার কথাই বলছি, আমি কিন্তু এটার অ্যান্সারটা জানতাম না, একদম সত্যি কথা। যে সময় আমি কোশ্চেনটা সলভ করেছিলাম সেই সময় আমি এটার কোথায় বি রাখে সেটা আমি জানতাম না, বাট বাকি যে 3টে অপশন দিচ্ছে সেই 3টের মানে আমি জানতাম, যার জন্য আমি এলিমিনেট করে অ্যান্সারটা ঠিক করতে পারবো। যেমন দেখো অপশন এ বলছে অ্যাভেরি, যেখানে পাখি রাখা হয়। এভিয়েশন বা অ্যাভিফনা, এভি কথাটার মানেই হচ্ছে পাখি, ঠিক আছে? তো এ ভি কথাটা যদি থাকে তাহলে বুঝবে ওটা পাখি রিলেটেড হবে। তো সুতরাং প্রথমেই আমি বাদ দিয়ে দেবো হচ্ছে এটা। বিতে বলছে অ্যাবেটর, অ্যাবেটর মানে হচ্ছে কসাইখানা, ঠিক আছে? যেটা হচ্ছে তোমার ওই যেখানে মাছ কি বলবো
মাংস টাংস কাটা হয়ে থাকে। কসাইখানা তো আমরা প্রত্যেকেই চিনি, সেটাকে বলে কসাইখানা। সিতে বলছে গ্র্যানারি। গ্র্যানারি তো আমরা বহুবার শুনেছি, শস্যাগার, হরপ্পা মহেঞ্জোদারোতেই পড়েছি গ্রেট গ্র্যানারি, তো শস্যাগার। সো এই তিনটে যদি তুমি জানো তাহলে তোমার অপশান ডি অটোমেটিক্যালি অ্যান্সার হয়ে যাচ্ছে, মানে হচ্ছে অ্যাপিরি, মানে হচ্ছে তোমার যেখানে মৌমাছিদেরকে রাখা হয়ে থাকে। তো এটার পাশে লিখে রাখো 1 ওয়ার্ড, ব্র্যাকেটে লেখো ভি ফর ভোকাবুলারি। তো এই হচ্ছে আমাদের এটা 25 নাম্বার কোশ্চেন শেষ হলো। এরপরে আমরা টোটালটা গুনবো, সলভ তো আমাদের হয়ে গেল। যে কোথার থেকে কতগুলো কোনগুলো আসছে আগে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথম 1 নাম্বারটা তো আমি বলে দিলাম, যেগুলো ভোকাবুলারি আর কি, সেগুলো গুনে দেখবে। একটা জিনিস আমার গোনাই আছে, আমি তবু তোমাদেরকে বলছি একবার, সেটা হচ্ছে গ্রামারের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম। ঠিক আছে, গ্রামার মোটামুটি 6টা কোশ্চেন এসছে। যদি তুমি কেন বলছি, বিকজ এই কোশ্চেনটা বলছি 19 নাম্বার কোশ্চেনটা, 19 নাম্বার কোশ্চেনটা 1 সেকেন্ড, তারও 6, 7, ঠিক আছে, 7টা মতো গ্রামারের কোশ্চেন এসছে। আগে আমরা গ্রামারগুলো একটু দেখে নিই। যেমন দেখো 5 নাম্বারটা গ্রামার, যেহেতু ওটা সংখ্যায় কম সেহেতু ওটার কথাই আগে বলছি। 5 নাম্বারটা গ্রামার, 11 নাম্বারটা গ্রামার, এরপরে 11 নাম্বারের পরে দেখো 16 নাম্বারটা গ্রামার, 16 নাম্বারের পরে স্পেলিং মিস্টেকটাকে অ্যাকচুয়ালি যে কোথায় ধরবো সেটাই বুঝতে পারছি না। 18 নাম্বারটা, ওটা অ্যাকচুয়ালি মানে গ্রামারও হয় না, আবার যে খুব আহামরি ভোকাবুলারি মুখস্থ ব্যাপার সেটাও নয়, একটু মিসলেনিয়াস টপিক বলতে পারো। টেন্স 23 নাম্বারটা গ্রামার, ব্যাস এই আর কি, খুব বেশি নেই। দেখো 5-6টা মতো রয়েছে, 5-6টা মতো কোশ্চেন রয়েছে যেগুলো হচ্ছে তোমার গ্রামারের মধ্যে পড়ছে। ঠিক আছে, আদারওয়াইজ বাকি বলতে গেলে 19-20টাই কিন্তু ভোকাবুলারির থেকেই এসছে। তা যদি আমরা অ্যাটলিস্ট ওই 5 আর 20 ধরতে পারি, বা ধরো 6 আর 19 ধরতে পারি, 6টা গ্রামার 19টা ভোকাবুলারি, তো ওপরে লিখে রাখতে পারো। তো এই হচ্ছে তোমার টোটাল 2021-এ যা যা কোশ্চেন এসছে। একটা জিনিস বুঝতে পারলে যে এইটা কিন্তু একদম জাজমেন্টাল হয়ে যেও না যে ভোকাবুলারি সব করে ফেললে সমস্ত পাস করে যাব, না। কারণ সবে আজকে আমরা একদিন কোশ্চেন সলভ করেছি, 10 দিনেরটা হোক, তখনই তোমরা বুঝতে পারবে যে কোনো বছর গ্রামার বেশি এসে যাচ্ছে, ভোকাবুলারি কম আসছে, কোনো বছর ভোকাবুলারি বেশি আসে, গ্রামার কম আসে, কোনো বছর সমান সমান আসে। তো সেক্ষেত্রে একদিনের ক্লাস করেই মানে ভেবে নিও না যে একদম সব ভোকাবুলারি পড়ে ফেললেই পাস করে যাবে, এরকমটা কিন্তু নয়। এরপরে আরও বেশ কিছু বছরের ক্লাস আসবে যেখানে দেখতে পাবে গ্রামারের সংখ্যা বেশি, ভোকাবুলারির সংখ্যা কম। তো সুতরাং সেটা আপকামিং ক্লাস করতে করতেই আমরা জানতে পারবো। তো যাই হোক, ক্লাসটা এমনিই অনেক বড় হয়েছে, বিকজ ইটস অল অ্যাবাউট ক্লাস। এখানে আমার কিছু মানে ছোট করার কোনো জায়গাই নেই। অনেকে কমেন্টে রেখে যে দিদি ক্লাসটা একটু ছোট করো, তো ক্লাস করাতে গেলে আর সেটা ছোট হয় না কখনো, তাহলে আমি ইনকমপ্লিট নলেজ দিতে হবে আমাকে, আর সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। তো যাই হোক, আশা করি ক্লাসটার থেকে তোমাদের উপকার হয়েছে। যদি হয়ে থাকে ক্লাসটা লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও, কারণ তোমাদের কমেন্টগুলোই আমার কাছে মোটিভেশন ক্লাসটা কন্টিনিউ করার। আর ক্লাসটা বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করো যারা WBCS এর বা UPSC প্রিপারেশন নিচ্ছে, স্পেসিফিক্যালি WBCS 2022-এ পরীক্ষা দেবে। আশা করি তাদের উপকার হবে। তো যাই হোক, এরপরে তোমাদের কালকের তো হচ্ছে না, কালকে অন্য ভিডিও আসছে। 3 তারিখে আমাদের আবার 2020 সালের কোশ্চেনটা অ্যানালিসিস নিয়ে আমরা আসছি। এরকমই বিকেল বা সন্ধ্যের দিকে তোমরা ক্লাসটা পেয়ে যাবে। আশা করবো তোমাদের ক্লাসগুলো থেকে উপকার হবে। যদি হয় তাহলে ডেফিনেটলি আমাকে জানাতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকমই আপকামিং ক্লাস দেখার জন্য। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব সাবধানে থেকো, ভালোভাবে থেকো, টাটা।